দীঘাপুরীর পরে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে বাগদা এবং দুবলাগড়ি বিচ। আমরাও ঠিক এরকম একটা আলো ঝলমলে রিসর্টে পৌঁছে গিয়েছিলাম একটা দিনের জন্য। আমাদের রিসর্ট ছিল রয়্যাল ফ্যামিলি ইকো রিসর্ট। এই দুবলাগড়ি কিভাবে পৌঁছাবেন এবং কি কি দেখবেন এখানে, সে নিয়ে তো বিস্তারিত বলবই। তার আগে আমাদের আগের পর্বের একটা ছোট্ট ফ্ল্যাশব্যাক আপনাদের দেখিয়ে দিই। হাওড়া থেকে ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস ধরে আমরা পৌঁছে গিয়েছিলাম উড়িষ্যার চাঁদিপুর বিচে। এই চাঁদিপুর, দুবলাগড়ি এবং বাগদা বিচ যেতে হলে উড়িষ্যার বালেশ্বর স্টেশনেই নামতে হবে। এই স্টেশনের বাইরে নেমে আপনাদের দেখিয়েছিলাম, সেখান থেকে আমরা একটা অটো নিয়ে পৌঁছে গিয়েছিলাম আমাদের পূর্ব নির্ধারিত হোটেলে। সেখানে বাইরে খাবার খেয়ে সকালবেলা সানরাইজ দেখে চাঁদিপুর ঘুরে সঙ্গে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির এবং আরও কিছু স্পট ঘুরে তার সাথে বুড়িবালাম নদী দেখে আমরা পৌঁছে গিয়েছিলাম দুবলাগড়িতে। বুড়িবালামের ইতিহাস আমরা সকলেই কম বেশি জানি, তাই একটু ভিডিওতে বর্ণনা দিয়েই দিলাম। এই সেই বুড়িবালাম নদী, যেটা বালেশ্বরের যুদ্ধ বা বুড়িবালামের যুদ্ধ নামে পরিচিত। সেই বাঘাযতীন ঠিক এই জায়গাতেই, মানে অ্যাকচুয়ালি বুড়িবালামের তীরেই যে ঐতিহাসিক নদী, এই বুড়িবালামের তীরেই কিন্তু সেই যুদ্ধ করেছিল ইংরেজদের সাথে। এবং বাঘাযতীন উনি তার 4 বন্ধুকে নিয়ে সেই অস্ত্রগুলো ঠিক নামানোর জন্য এই বুড়িবালামের তীরেই সেই জায়গাটা ঠিক করা হয়েছিল, আর কলকাতার সুন্দরবনের একটা জায়গা ঠিক করা হয়েছিল। তো এই খবর পেয়ে যায় ইংরেজরা। তখন ইংরেজরা কি করে, তাদের ওপর অ্যাটাক করতে সৈন্যবাহিনী নিয়ে চলে আসে এখানে, এবং প্রায় 20 মিনিট ধরে বন্দুক গোলাবর্ষণ চলে উভয় পক্ষের মধ্যে। এবং তাতে কিন্তু যতীন্দ্রনাথ বা বাঘাযতীন উনি কিন্তু প্রচণ্ড পরিমাণে আহত হন, এবং তাছাড়াও একজন ওনার বন্ধু এখানেই স্পট মারা যায়। বাকি 2 জনকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। বাঘাযতীন কিন্তু পরের দিনই ওই বালেশ্বর হসপিটালে মারা যায়, যেটা 10ই সেপ্টেম্বর 1915। সেখান থেকেই এই বুড়িবালামের যুদ্ধ নামে খ্যাত। এখন হয়তো সেই সব চিহ্ন নেই, বাট ইতিহাস কিন্তু বহন করে চলেছে এই নদীকে। অ্যাকচুয়ালি শিমলিপাল পাহাড় থেকে এই নদীর উৎপত্তি স্থল, আর এই নদীর টোটাল দৈর্ঘ্য 175 কিলোমিটার। উড়িষ্যার 2টো জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, এক হচ্ছে ময়ূরভঞ্জ, দ্বিতীয় হচ্ছে বালেশ্বর জেলা। আর এর মোহনা কিন্তু বঙ্গোপসাগর, যেটা আপনাদেরকে সকালেই আমি দেখালাম। বালেশ্বর থেকে দুবলাগড়ি বা বাগদা বিচ যাওয়ার পথে পড়বে এই বুড়িবালাম নদী। এবার আসা যাক এই দুবলাগড়ি কিভাবে পৌঁছাবেন। হাওড়া থেকে বা কলকাতা থেকে গাড়িতেও সোজাসুজি দুবলাগড়ি পৌঁছানো যায় মাত্র 3 থেকে 4 ঘন্টায়। হাওড়া বা কলকাতা থেকে দূরত্ব ওই 200 কিলোমিটারের বেশ কিছু বেশি। তাছাড়াও রয়েছে বিভিন্ন ট্রেনের অপশন। সকাল সকাল পৌঁছাতে হলে বন্দে ভারত, ধৌলি, এছাড়াও ফলকনামা এক্সপ্রেস, যেগুলো প্রায় সপ্তাহে প্রতিদিনই আছে। এই ট্রেনগুলো ধরে এলে ঠিক সময় মতো পৌঁছে যাবেন দুবলাগড়ির পছন্দ মতো আপনার আগে থেকে বুকিং করা রিসর্টে। বালাসোর স্টেশন থেকে দুবলাগড়ি যাওয়ার পথে এরকম রাস্তা পড়বে, সরু এরকম ঢালাই রাস্তা, আর তার দুপাশে এরকম একেবারে মানে জঙ্গলের মতো। তবে এখানে কিন্তু আগে থেকে বুকিং করে আসাটাই ভালো, নইলে কিন্তু খাবার বা লজিংটা পেতে অসুবিধা হবে। বালেশ্বর স্টেশন ছাড়ানোর পরেই এরকম একেবারে গ্রাম্য প্রকৃতির মধ্য দিয়ে চলবে আপনার গাড়ি। সেই রাস্তাটা গাড়িতে যাওয়াই কিন্তু শ্রেয়, কারণ রাস্তা বেশ এবড়ো খেবড়ো। দুবলাগড়ি যেহেতু একটু অফবিট স্পট, তাই কিন্তু রাস্তা মাঝে মাঝে বেশ খারাপ আছে। সরু রাস্তা, কিন্তু রাস্তায় পথহোল প্রচুর আছে। অটোরও অপশন রয়েছে, বাট গাড়িটাই কিন্তু সেফ হবে। বালেশ্বর স্টেশন থেকে দুবলাগড়ির দূরত্ব 32 থেকে 35 কিলোমিটার। অটো বা গাড়িতে সময় লাগবে আধা ঘন্টার মতো। এছাড়াও যারা সোজাসুজি গাড়িতে আসবেন, তারা বালেশ্বর না ঢুকে ঠিক তার আগে ডান দিকে একটা রাস্তা ভেঙে যাচ্ছে দুবলাগড়ি যাওয়ার জন্য। এখানে অবশ্যই গুগল ম্যাপ ইউজ করবেন। আমরা এই মুহূর্তে দুবলাগড়ি রিসর্টে এসে পৌঁছালাম, রয়্যাল ফ্যামিলি ইকো রিসর্ট। রয়্যাল ফ্যামিলি ইকো রিসর্ট 312 নম্বর রুম আমাদের। এরকম হচ্ছে মতো, মানে সামনের ফ্রন্ট এরিয়াটা, এই যে প্রত্যেকের এরকম সেপারেট সেপারেট ইয়ে করা আছে। তার সাথে এরকম একটা বেড, 6-7 বেড, একটা ফ্যান আছে। এদিকে সিলিং সুন্দরভাবে তৈরি করা আছে, রুমটাও খুব ভালো। এদিকে এসি আছে,
জামা কাপড় রাখার হ্যাঙ্গার আছে, এদিকে একটা ওয়াশ মেশিন আছে, মিরর আছে, আর এই হচ্ছে টয়লেট। টয়লেটটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো আছে। এদিকে একটা এক্সস্ট ফ্যান আছে, গিজার আছে। রুমটাও বেশ বড় সড়ই সাইজ। রুমের এইদিকে প্রত্যেকের একটা করে জানালা আছে। ডাবের জল, দারুণ লাগছে, ঠান্ডা ঠান্ডা, ভালো লাগছে না? আই লাভ রয়্যাল ফ্যামিলি ইকো রিসোর্ট। আমরা যেটা এসে উঠেছি আজ, এই হচ্ছে তার এন্ট্রান্স। আর এই আগে গেলেই সামনেই বিচটা, দুবলাগুড়ি বিচ। দুবলাগুড়িতে এরকম অনেক বিচ রিসর্ট হয়েছে, তার মধ্যে এটা একটা অন্যতম। আমরা এটাতেই বুকিংটা নিয়েছি। এখানে ট্যারিফ হচ্ছে পার হেড পার ডে, 4 বেলা খাবার নিয়ে 1700 টাকা করে বড়দের, আর ছোটদের হলে 50% লাগবে, আপ টু 10 ইয়ার্স পর্যন্ত। এখানকার সিস্টেমটাই হচ্ছে খাওয়া দাওয়া, মানে অ্যাকচুয়ালি ফুডিং এবং লজিং ইনক্লুডিং। তার সাথে 4 বেলা যে খাবারটা থাকে, এখানে লাঞ্চ দিয়ে শুরু হয়, ব্রেকফাস্ট দিয়ে শেষ হয়। আর নাম্বারটা হচ্ছে এই যে দুবলাগুড়ি বিচ রোড, ফোন নাম্বারটা দেওয়া আছে। রয়্যাল ফ্যামিলি ইকো রিসোর্ট, বেশ সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের রুমটাও আপনাদের দেখালাম। আর পাশেই রয়েছে ডাইনিং হল। আমাদের খাবার দাবারে কী কী থাকছে সেগুলো দেখাবো আপনাদের। প্রতিবার যে খাবারটা রয়েছে ইনক্লুডিং, সেটা কেমন লাগছে ওভারঅল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকবেন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এখন দুবলাগুড়িতে লাঞ্চ করব। রিসোর্টের নাম কি? রিসোর্টের নাম রয়্যাল ফ্যামিলি ইকো রিসোর্ট। রয়্যাল ফ্যামিলি ইকো রিসোর্ট। হচ্ছে ভাত, লাঞ্চটা একদম রাজকীয়। এদিকে হচ্ছে সাদা ভাত, বেশ ফ্রেশ চাল, পাঁপড়, আলু ভাজা, পেঁয়াজ, এদিকে শসা, লেবু, একটা বড় সাইজের পমফ্রেট, এই যে এরকম বড় সাইজের পমফ্রেট। তার সাথে আছে চিংড়ি, এদিকে হচ্ছে ক্র্যাব, এইরকম বড় সাইজের ক্র্যাব আছে। চাটনি আছে, ডাল আছে, সুন্দর ডাল আছে। তার সাথে আছে এদিকে পটল পোস্ত আছে। তো খেয়ে দেখি খাবারের টেস্ট, তারপর বলবো। একদম ঘরোয়া রান্না দেখেই বোঝা যাচ্ছে। আর চিংড়ির সাইজও বেশ ভালো আছে এরকম। আর চিংড়ির মালাইকারি আর ক্র্যাবটা হচ্ছে অপশনাল। চিংড়ি অথবা ক্র্যাব যে কোনো একটা দেবে। আমরা যেহেতু 3টে প্লেট নিয়েছি, 2টোতে নিয়েছি চিংড়ি মালাইকারি আর একটা নিয়েছি ক্র্যাব। তুমি ছক্কা, একদম দারুণ খাবার। খাবারের টেস্ট কিন্তু খুব সুন্দর। ঘরোয়া খিদেও পেয়েছিল, আর টেস্টি মালাইকারিটা বেশ খুব ভালো লাগছে। পটল পোস্তাও খুব ভালো। কমপ্লিট এখনো খাইনি তো, এখন মালাইকারি খাচ্ছি। ক্র্যাবটা খেয়ে বলবে। যা সুন্দর রান্না হয়েছে, মানে প্রত্যেকটা আইটেম ফ্রেশ ছিল। ক্র্যাব, পমফ্রেট, চিংড়ি, প্রত্যেকটা আইটেম দারুণ সুন্দর খাওয়া দাওয়া। বলো তুমি কোনটা ভালো লেগেছে সব থেকে বেস্ট? ক্র্যাব। খাওয়া দাওয়ার পরে পড়ন্ত বিকেলে ভাবলাম একবার ঝাউবন এবং সমুদ্রের ধারে একটু ঘুরেই আসা যাক। কিন্তু গিয়ে যা দেখলাম, একেবারে গাড়ি ভর্তি পুরো ঝাউবনের বাগান। কারণ সেখানে চলছে পিকনিক এবং চলছে দুরন্ত গতিতে মাইকের আওয়াজ। দুবলাগুড়ির আমাদের ক্যাম্প থেকে যে বিচে যাওয়ার রাস্তাটায় প্রচুর আজকে ট্যুরিস্ট পিকনিকের উদ্দেশ্যে এসেছে বেশিরভাগ। প্রচুর গাড়ি, এই দেখুন। এখন বিকালের দিক, সূর্য অস্ত যাওয়ার পথে, তাই সবাই এখন বাড়ি ফেরারও পথে। দুবলাগুড়ি বিচে আমি যেটা ভেবেছিলাম যে শুনশান হবে, ফাঁকা হবে, ঠিক আছে, কিন্তু সেসব চিত্র আজকে নেই। ডিসেম্বরের লাস্ট উইক, শুধু পিকনিকের মোডটা একবার দেখাই। এই হচ্ছে মানুষের জমায়েত। পুরো পুরীর সমুদ্রে বিচ কি সেটা ফেল,
প্রচুর মানুষের জমায়েত। এই বীজটা সত্যি খুব সুন্দর, তবে একটু ফাঁকা থাকলে ভালো লাগে। দীঘা পুরী থেকে একটু আলাদা রকম ভাইবস নিতে চাইলে কিন্তু এই দুবলাগড়ি আসতে হবে। দুবলাগড়ি হচ্ছে সাদা বালির সৈকত, একদম মিহি সাদা বালি, সুন্দর সেই সাদা বালির সৈকত দুবলাগড়ি। আজকে এই সপ্তাহটা যেহেতু পিকনিক উইক, বছরের শেষ কটা দিন, সেই জন্য কিন্তু এত ভিড় ভাড়াক্রান্ত, নইলে কিন্তু এই বিচটা খালিই থাকে। ভেবেছিলাম এই নির্জন বিচে বসে ঘন্টাখানেক গল্প করে সময় কাটাবো, কিন্তু এই এত গান বাজনার আওয়াজে একটুক্ষণ থেকেই আমরা চলে এলাম আমাদের রুমে। আর এই বিচটা জুড়ে রয়েছে পুরো ঘন সবুজ ঝাউয়ের বন, প্রচুর ঝাউ গাছ রয়েছে এখানে, তাই কিন্তু এই পিকনিক জমে উঠেছে এখানে। প্রচুর ঝিনুক আছে, অবাক হয়ে যাচ্ছি। আদা ঝিনুক পুরো, হ্যাঁ পুরো ফুলের মতন। মাছ, এই দেখো মাছ। ঝিনুকগুলো পড়াও, ঝিনুক পড়াও। দুবলাগড়ি হচ্ছে গরিবের গোয়া, কারণ হচ্ছে গোয়া যারা যেতে পারবেন না বেশি পয়সা খরচ করে, তাদের জন্য কাছে পিঠে এরকম দুবলাগড়ি কিন্তু ভালো অপশন। দুদিনের জন্য ছুটি কাটানোর ভালো ঠিকানা। এত সুন্দর খাওয়া দাওয়া, ক্যাম্প, তার সাথে এরকম বিচ, ঝাউবন সব কিছু রয়েছে। কিন্তু অ্যাক্টিভিটিও রয়েছে, ওই যে স্পিড বোট বা বিভিন্ন রকমের এই যে গাড়িগুলো যেগুলো সমুদ্রের বিচে ঘুরে বেড়াচ্ছে, সেই সমস্তগুলো এনজয় করতে পারেন। কলকাতা থেকে খুব কম সময়ে কিন্তু আসা যায়। কলকাতা থেকে মাত্র 4-5 ঘন্টার মধ্যেই রয়েছে এই নির্জন সমুদ্র সৈকত। যদিও এখন বছরের শেষ, নতুন বছরকে স্বাগত জানার জন্য হাজার হাজার মানুষের ভিড় এখানে রয়েছে, কিন্তু আদারওয়াইজ অন্য সময় এটা কিন্তু একদমই নির্জন একটা বিচ, খুব সুন্দর ঝাউবন রয়েছে এবং উন্মুক্ত সমুদ্র রয়েছে। বেশ ভালো, এখানে নিরিবিলিতে একটা দিন কাটানোই যায়, খুব সুন্দর। দুবলাগড়ি আসার সব থেকে বেস্ট টাইম শীতকাল, অর্থাৎ নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত। কিন্তু ভুলেও কিন্তু এই ডিসেম্বরের লাস্ট উইক এবং জানুয়ারির প্রথম দিক একদম যাবেন না, আমার রেকমেন্ডেশন। কারণ এত পরিমাণ লোকজন পিকনিকের জন্য এখানে ব্যস্ত থাকে, তাতে কিন্তু আসাটা বৃথা হবে। সন্ধ্যা হতেই জ্বলে উঠল আমাদের রিসর্টের সমস্ত লাইট, আলো ঝলমলে লাইটে ভরে গেল সমস্ত রিসর্টটা, এবং দেখতেও তার চেহারাই চেঞ্জ হয়ে গেল। তবে রিসর্টগুলো অত্যন্ত প্রাইভেট, বাইরের কোনো লোকজনের আনাগোনা নেই এবং নিজস্ব স্বাচ্ছন্দ্য বোধ আপনি এখানে বসে সময় কাটাতে পারেন। দিনের বেলায় যে ভিউ আর রাতের বেলার ভিউ টোটালি ডিফারেন্ট। সন্ধে হতেই লাইট জ্বলে উঠেছে, এরপরেই হবে ক্যাম্প ফায়ার। কাঠ সাজানো হচ্ছে, আগুন দেওয়া হয়ে গেছে অলরেডি। একবার দেখাই আপনাদের। এই হচ্ছে মিনি গোয়া। অ্যাকচুয়ালি এই দুবলাগড়ি এখন এরকমই সেজে উঠেছে, এরকম আলোকোজ্জ্বল সন্ধে আর তার জৌলুস, ঠিক এইভাবেই মানুষ আনন্দ করছে। একটা দিন বা দুটো দিন অবশ্যই আপনার অবসরের ঠিকানা হতেই পারে এই দুবলাগড়ি। আলোয় সেজে উঠেছে আমাদের রিসর্ট। সন্ধে হতেই সমস্ত আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, একটা ঝলমলে একটা পরিবেশ চারিদিকে, খুব সুন্দর। এইখানে লাইটও দেওয়া হয়েছে, তার মধ্যে ওই বারবিকিউ চিকেনের আয়োজন করা হচ্ছে, তার জন্য ক্যাম্প ফায়ারের ব্যবস্থা করা হচ্ছে। আমরা বসে বসে সেটাই দেখছি আর সন্ধ্যাটাকে এনজয় করছি। এই যে গরম গরম চলে এসেছে পকোড়া, আর এই হাফ করে ডিমের টেবিল। এটা ডিমের টেবিলটা কিন্তু এক্সট্রা, এটা মেনু কার্ডে লেখা ছিল না, কিন্তু দিয়েছে দেখছি। তো খাবার দাবার প্রচুর, এত খাওয়াটা মুশকিল অ্যাকচুয়ালি। ঠান্ডার ওয়েদারে ভালো লাগছে, কিন্তু এত খেলে রাতে আর কি খাবো? এত খাবার খাওয়া মুশকিল একটা দিনে। খাবার দাবার কিন্তু প্রচুর এখানে, এর সাথে চা আছে। এনাদের খাবার দাবারের কোয়ালিটিও ভালো, ইভেন ছেলেরা যারা অ্যারেঞ্জ করছে এবং এই সমস্ত সার্ভ করছে তাদের ব্যবহারও ভালো এবং খুব পোলাইট। আমরা এরকম ব্যালকনিতে বসে, প্রত্যেকের যে আলাদা করে একটা করে ব্যালকনি আছে, সেই ব্যালকনিতে বসে এইভাবে সন্ধ্যাটা উপভোগ করছি। এরকম এখানে চলছে বারবিকিউ। চিকেন বারবিকিউ চলছে ওইদিকে,
চিকেন বারবিকিউটা কিন্তু এক্সট্রা, এটা 1 কিলো 600 টাকা আর হাফ কিলো 300 টাকা, মোটামুটি 1 কিলোতে 15-16 পিস আসে যেটা বললেন ওনারা। সন্ধ্যার কিছু পরেই দেখলাম লোকাল বাদ্যবাজকেরা এসে কিছুক্ষণ এখানে বাজনা পিটিয়ে গেল। তবে সেই যে বাজনার আওয়াজ অতটা কিন্তু আমার ভালোও লাগেনি সেই বাজনার আওয়াজগুলো। তবে তার কিছু পরে এই রিসর্টের গেস্টরা বড় থেকে ছোট সবাই কিন্তু পা মেলালেন এবং সন্ধ্যাটাকে একটু অন্যভাবে উপভোগ করলেন। এইভাবেই কাটলো আনন্দ উৎসবে এই সন্ধ্যাবেলাটা। তারপরেই এলো রাতের খাবারের ডাক। রাতে ছিল ভাত বা রুটি, একটা সবজি, তার সাথে চিকেন কষা এবং আরও বেশ কিছু আইটেম। খাবার দাবার ঘরোয়া এবং বেশ গরম গরমই পরিবেশন করছিলেন ওনারা। সকাল হয়েছে, আমরা আজকে একটু দেরি করে উঠলাম, এখন বাজে 7:30। তো এই মুহূর্তে চা আর বিস্কুট দিয়েছে। তো চা দুটো অপশান, একটা হচ্ছে দুধ চা আর একটা হচ্ছে ব্ল্যাক টি। দুধ চা হচ্ছে সবার প্রিয়, কিন্তু আমরা জেনারেলি খাই যে ব্ল্যাক টি, মানে লাল চাটাই খাই, আদা দিয়ে চিনি ছাড়া লাল চা। আর সকালবেলায় সূর্য উঠেছে, রিসর্টের পরিবেশটা ঠিক এরকম। ওইদিকে গাছে গাছে কিছু পাখি ডাকছে। এইসব রিসর্টগুলোতে ফুডিং লজিংটা ধরা থাকে, তাই খাবার নিয়ে কোনো অসুবিধা নেই, সময় সময় খাবার ঠিক চলে আসবে, যাতে আপনার খিদে যেমনই থাকুক আর চিন্তাও থাকে না একদিকে। ভালোই, মানে এই ফুডিং লজিংয়ের এটা বাড়ছে ডিমান্ড, আর তার সাথে পাল্লা দিয়ে রেটও বাড়ছে। রেটগুলো আমার মনে হয় একটু কম্প্রোমাইজ করা উচিত ওনাদের, মানে 1200-1500 পর্যন্ত ঠিক আছে, কিন্তু এখানে যেটা আছে সেটা হচ্ছে 1800 পার ডে পার হেড। এই জায়গাগুলো আমার একটু মনে হয় যেন বাড়ানোটা সত্যি কি এতটা কস্টলি, এতটা লাক্সারিয়াস, ঠিক কি তাই ততটাই হয়। দুবলাগড়ির এই প্রত্যেকটা রিসর্ট থেকেই বিচে আসার জন্য এই ঝাউবনটা পেরিয়েই আসতে হবে। এখনো পর্যন্ত এখানে বেশ ঝাউবনটা বেশ সুন্দর রয়েছে, খুব ভালো লাগবে এই ভিউটা, কারণ এই ঝাউবনের মধ্যে এই যে রোদটা খেলে বেড়ায়, আর সকালবেলায় ঠিক রোদটা বিচে যাওয়ার পথে মুখের মধ্যেই পড়বে, কারণ হচ্ছে সূর্যটা ঠিক এইদিকেই সানরাইজটা হয় সমুদ্রের দিকে, আর বিকালে ঠিক উল্টো দিকে অস্ত যায়। তো আমরা এখন সকালে 7:30, আজকে অনেকটা উঠতে দেরি হয়েছে, উঠে একটু ফ্রেশ হয়ে বিচের দিকে যাচ্ছি। বিচটা একবার দেখব, কারণ কাল বিকালে একবার দেখেছি সন্ধ্যেবেলা একরকম রূপ আর এখন আরেক রকম রূপ। সমুদ্রের জলে সূর্যের আলো পড়েছে, পুরো একেবারে গোল্ডেন কালার লাগছে, দারুণ সুন্দর ভিউ। এখানে জিওর নেটওয়ার্ক কিন্তু খুব একটা ভালো নেই এই দুবলাগড়িতে, বাট এয়ারটেলটা মোটামুটি ভালো চলছে। তবে প্রত্যেক ক্যাম্পেই প্রায় ওয়াইফাই আছে, আমাদের ক্যাম্পে ওয়াইফাই আছে, আমরা সেখান থেকে ইউজ করছি। অনেকে যারা ওয়াইফাই বা ইন্টারনেট ছাড়া আমাদের যেটা চলে না নিত্য নৈমিত্তিক এখন যা পরিস্থিতি, তাতে কিন্তু ওয়াইফাইটা এখানে মোটামুটি স্পিড আছে। ডিসেম্বরের লাস্ট উইক সকাল 8টা, এখন কিন্তু সেইভাবে কোনো ঠান্ডা নেই, খুবই অল্প ঠান্ডা কিন্তু এখানে বেশি নেই। আমাদের ওখানে যেমন ডিসেম্বরের শেষের দিকে ঠান্ডাটা বেশি আছে, এখানে কিন্তু ঠান্ডাটা নেই। তো সেই নিয়ে মানে শীতের জামা কাপড় খুব একটা বেশি লাগবে না এখানে। সকাল থেকে এই যে স্পিড বোট চলছে, আর এইদিকে অনেকেই বিচে চলে এসেছে। ওই দিক থেকে, ওই দিকটা বিচটা হচ্ছে বাগদা বিচ, ওই নৌকাগুলো জলে ভাসছে। আর এই বাগদা বিচ থেকে ক্রমশ এই বাকি অংশটা হচ্ছে কিন্তু দুবলাগড়ি বিচ। নির্জনে 2 দিন কাটাতে চাইলে এই বিচটা কিন্তু নিঃসন্দেহে ভালো লাগবে এবং পারফেক্ট ঠিকানা। কিন্তু এই পিকনিকের টাইমটা অ্যাভয়েড করে আসাটাই ভালো, কারণ এই সময়টা বিকালের দিকগুলোতে প্রচণ্ড পরিমাণে ভিড়। কালকে আমি সেটা দেখিয়েছি যে কি পরিমাণ মানুষ এখানে আসে, যে নির্জন বিচ বলতে সেই রকম অর্থে থাকেই না। আর এখন সকালের দিকটা বেশ ফাঁকা রয়েছে, বেশ ভালো লাগছে, একদম মনোরম পরিবেশ একটা। রোদের ছটাটা পড়েছে জলের মধ্যে, দেখুন কত সুন্দর লাগছে, দেখুন একবার।
লুচি, ছোলার ডাল, আর হচ্ছে রসগোল্লা, ডিম সেদ্ধ, এক পিস লেবু। ডায়েট ভেঙে গেল, কোনো ডায়েটে নেই এই দুদিন। বলে না মোটা হয়ে গেছি, ওজন বেড়ে গেছে, যে ডায়েটটা মেনটেন করে বাড়িতে সব গেল, সব বলছে পুরো ডায়েট গেল, এই একদিনে এসে বলছে পুরো 2 কিলো ওজন বেড়ে গেল। এখানে 7 দিন থাকলে 5 কিলো ওজন বেড়ে বাড়ি যাবে। আমরা এই মুহূর্তে 2 দিন কাটাচ্ছি এই দুবলাগড়ির রয়্যাল ফ্যামিলি ইকো রিসর্টে। তো এই রিসর্টে আমাদের বেশ ভালো 2 দিন কাটছে, আপনারা দেখেছেন সেই সমস্তগুলো। এইখানকার যিনি ওনার, তিনি হচ্ছেন মহেশ্বর বাবু, খুবই বিজি। ওনাকে জাস্ট কয়েক মিনিটের জন্য পেয়েছি, মানে ওনারা পিক আপ ড্রপ কী কী সুবিধা আছে, কী কী খাবার দাবার আছে আমি সব দেখিয়েছি। তাও ওনার মুখ থেকে একবার আপনারা শুনে নেন। নমস্কার সবাই দিকে, সবাই ভালো থাকবেন। আর দুবলাগড়ি সি বিচে নতুন করে এখানে একটা ইন্ডিভিজুয়াল সি বিচ এখানে বিখ্যাত, আর এটা বিশ্ববিখ্যাত এখন হতে চলেছে, যেখানে সমুদ্র মিনিমাম 1 কিলোমিটার দূরে চলে যায়। বালি, প্রচুর বালি আড়িয়া পাবে, আপনার স্নান করার কোনো রিস্ক নেই, ফ্ল্যাট বিচ। তো আপনারা এখানে না এলে বুঝতে পারবে না। যদি এখানে দুবলাগড়ি কোনোদিন ট্যুর করেন কি আসতে চাইছেন, তাহলে আমার রিসোর্টে আসুন, রয়্যাল ফ্যামিলি রিসোর্ট। আমাদের রুম কোয়ালিটিও আপনারা দেখতে পাবেন স্যারের মাধ্যমে, আর প্রাইজও আপনি আমাদের রাখা হয়েছে 800 পার হেড, খাওয়া থাকা নিয়ে 4 বেলার। আমাদের বড় লম্বা মেনু, বলতে গেলে অনেক টাইম লাগবে, তাও আমি বলে দিচ্ছি শর্টে। দুপুরে লাঞ্চে আপনারা পাবেন ভাত, অনেক কিছু সবজি, ডাল ফাল পাবে, ভাজা পাবে। মেন আইটেমটা বলছি, পাম্পলেট মাছের ঝাল হোক বা মশলা হোক, এটা পাবেন, পাম্পলেট মাছের 1 পিস। সন্ধ্যার সময় স্ন্যাক্স পাবেন, রাত্রে ডিনার পাবেন। তারপরে আপনারা চেক আউট যখন করবেন, ব্রেকফাস্ট করে চেক আউট আপনাদের আমরা 10টা 9:30টার দিকে আপনাকে চেক আউট করতে হবে। দুবলাগড়ি থেকে আপনার বালাসোর স্টেশন কাছে তো? কাছে, 35 কিলোমিটার রাস্তা। এটা পিক আপ ড্রপ আপনাদের ব্যবস্থা আছে? আমরা গাড়ি পাঠিয়ে দিই, গাড়ির পয়সাটা কিন্তু আপনাকে দিতে হবে। আচ্ছা, সেটা অটো নেই 700 টাকা। হ্যাঁ। আর যদি আপনারা কার যদি চাইবেন, কারের প্রাইস আছে 1100 থেকে 1200 টাকা, আর বোলেরো সেই রেট। আচ্ছা, তাহলে আপনারা পিক আপ ড্রপটা আপনাদের এখান থেকে ফোন করলে হয়ে যায়, সেটা এক্সট্রা পয়সা। আর আপনারা এখানে সমুদ্রে আপনার স্পিড বোট বোটিং করতে পারবেন, আর আইল্যান্ড এখানে দেখতে পাবেন। মাছ অনেক লাফাবে আপনারা বোটিং যদি করেন। আচ্ছা, এখানে ফিশ মার্কেটিং, ফিশ অকশন হয় আমাদের। যদি কেউ বার্থডে পার্টি বা কোনো করতে চায়, সেগুলো বার্থডে পার্টি তো আমাদের রোজই সেলিব্রেশন হয়। আচ্ছা, বার্থডের জন্য আপনারা প্রোভাইড করে দিই, বেলুন টেলুন, কেক আপনারা আনবেন, বাকি আপনারা সব রকম সাহায্য করবো। যে কোনো ইভেন্ট আপনারা মোটামুটি অ্যারেঞ্জ করে দেন? বিয়ে বাড়ি, বাহাঘর, যা বলো, আচ্ছা, এখানে আপনারা এসে বিয়েও করতে পারেন, সেই ব্যবস্থাও আমরা করে দিই। আর আপনাদের বাড়িতে ধরো 5 লাখ খরচা হবে, এখানে 1 লাখ টাকা খরচা হয়ে যাবে। আর আসা যাওয়া বা কোনো সিকিউরিটি নিয়ে কোনো অসুবিধা নেই, যে কোনো এজে যে কেউ আসতে পারে? আসতে পারবে। আর দুটো কথা হচ্ছে, আমাদের একটু প্রাইসটা বলে দিই। আমাদের তো প্রাইস আছে 800 পার হেড। তো বেশি বড় গ্রুপ হলে আমরা কমিয়ে দিই। যদি আপনার বড় গ্রুপ সেক্ষেত্রে ডিসকাউন্ট থাকে, বড় গ্রুপ হলে 100-200 টাকা ডিসকাউন্ট আমরা করে দিই। আর আপনার ইউটিউব মাধ্যমে যদি কেউ আসে, তার এক্সট্রা ডিসকাউন্ট পাবে। আচ্ছা, ইউটিউব থেকে দেখে এলে কেউ ডিসকাউন্ট পাবে? হ্যাঁ, ঠিক আছে, চ্যানেলের নাম নিলে? চ্যানেল নাম নিলে আপনি বলে দিবেন যে এই চ্যানেল থেকে দেখে এসে, আমরা কিছু ডিসকাউন্ট করে দিব। আচ্ছা, আনম্যারিড কাপলদের ক্ষেত্রে অ্যালাউ আছে তো? এলাম আছে। আচ্ছা, আর একটা কথা বলি যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক হচ্ছে ডাব। আমি এটা প্রথম থেকে বলা উচিত ছিল, তো ফোন আসছে, আমি এখন রাখছি। সবাইকে জয় জগন্নাথ। ওকে। শেষে এই মানুষগুলোর কথা না বললেই নয়, তাদের সাথে আলাপচারিতাও হয়ে গেছিল এই 2 দিনে। তারা কিন্তু নিরলস পরিশ্রম করছেন এই রিসর্টের মধ্যে, কেউ রান্নার কাজে এবং কেউ সার্ভ করার কাজে ব্যস্ত। প্রত্যেক অতিথিকে আলাদাভাবেই কেয়ার নিচ্ছেন। ভালো থাকবেন, ঠিক আছে? ঠিক আছে, বাই বাই দুবলাগড়ি, বাই বাই রয়্যাল ফ্যামিলি ইকো রিসর্ট। আবার আসবো, আপনারাও আসবেন, আশা করছি সব ভালো লাগবে। ঠিক একটা দিনেই যেন মনে হয়েছিল এই বন্ধনটা তৈরি হয়ে গেছে, কোথাও যেন নিজের আত্মীয় বাড়ি ছেড়ে বাড়ি ফেরার পালা। রিসর্ট থেকে ওনারাই একটা অটো ঠিক করে দিয়েছিলেন, তবে অটোর ভাড়া আমরাই দিয়েছিলাম। অটোর ভাড়া লাগে 700 থেকে 800 টাকার মতো, একেবারে বালেশ্বর স্টেশন পর্যন্ত ড্রপ করে দেওয়া। তবে এক্ষেত্রে আমার রেকমেন্ডেশন থাকবে,
দুপুরবেলা বা চেক আউটের পরে এরকম অটোয় করে না আসাটাই ভালো, কারণ রাস্তায় ধুলোর জন্য প্রচণ্ড অসুবিধা হয়। সেক্ষেত্রে একটা গাড়ি নিয়ে নেওয়াটাই বেস্ট। গাড়িতে ওই মোটামুটি 200-300 টাকা বেশি পড়ে। আবার সেই গ্রাম্য প্রকৃতি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বালেশ্বর স্টেশনে। বাই বাই দুবলাগুড়ি, খুব ভালো ঘুরেছি আমরা দুবলাগুড়ি, সি বিচটাও খুব সুন্দর ছিল। আর আমরা আজকে বাড়ি ফিরছি। সেদিন আমাদের ফেরার ট্রেন ছিল ধৌলি এক্সপ্রেস। রিজার্ভেশন এবং কনফার্ম টিকিট আগে থেকেই ছিল, কিন্তু ট্রেনে উঠতে আমাদের বেশ বেগ পেতে হয়েছিল। এবং ট্রেনে উঠে যা দেখি, আমাদের সিটে এবং আশেপাশে সেই কম্পার্টমেন্টে প্রায় ডবল মানুষ দাঁড়িয়ে রয়েছে। শেষের জার্নিটা খুব একটা সুখকর হয়নি। এরকমও যে ওয়েট করছে সেটা জানতাম না, কারণ ট্রেন থেকে আগে থেকেই মেসেজ দেওয়া হয়েছিল ট্রেনটি সাঁতরাগাছিতে সেদিনে তার যাত্রাপথ কমপ্লিট করবে। তাও এসে দাঁড়িয়ে গেল আন্দুল স্টেশনে। প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পর প্রায় অনেক যাত্রী সেখান থেকে নেমে গিয়েছিল, এবং আন্দুল থেকে আমরা ফের টিকিট কেটে হাওড়া স্টেশনে কোনো রকমের লোকাল ট্রেন ধরে বাড়ি পৌঁছালাম। তবে 2 দিনের অভিজ্ঞতার সাথে এই ট্রেন জার্নিটা কোথাও যেন একটা মিসম্যাচ হয়ে গেল। তবে এরকমভাবে জার্নি হলে আনন্দগুলো কিন্তু অনেকটাই স্মৃতির পাতা থেকে মুছে যায়। যাই হোক, এই 2 দিনের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম এবং ইনফরমেশনগুলো তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর আপনার মতামত জানাতে ভুলবেন না। দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে। সবাইকে ভিডিওটা এতদূর পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো একটা ব্লগ আসবে খুব তাড়াতাড়ি, আর আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি।